বিজেপি সরকার আসায় যেন হিন্দু ভাইরাই বেশি বিপদে পড়েছে। অভিযোগ করছেন যে সরকার আমাদেরকে বিপদে ফেললো রীতিমতো। আমরা চেয়েছিলাম অন্তত আমাদেরকে যদি সময় দিত, কুরবানিটা এবার করতে দিত, তাহলে আমরা পরে অন্য কিছু ভাবতাম। কিন্তু হঠাৎ করে নিয়ম তৈরি করার জন্য মানুষ বিপদে পড়েছেন। তারা বলছেন আমাদের আত্মহত্যা করা ছাড়া আর কোনো উপায় দেখছি না। হিন্দুদের এইভাবে বাঁচানো যায় না দাদা ভাই, এইভাবে একদম টোটালি বাঁচা। শুভেন্দু অধিকারী মহাশয় ভুল করছেন। নির্দিষ্ট সালে যেরকম কুরবানির প্রথা চলছিল সেই প্রথা চালু করে। আমার ঋণ আছে 9 লাখ টাকা, ঋণের বোঝা শুভেন্দু অধিকারীকে নিতে হবে। কুরবানির নিয়ম বন্ধ করেছে, মানছি না, মানব না। মানছি না। রাজ্য সরকার কুরবানির নিয়ম বন্ধ করেছে, মানছি না, মানব না। মানছি না। আমাদের আসাম, আমাদের শুভেন্দু অধিকারী, তুমি যদি রাজনীতির নামে মুসলমান নিধনের সিদ্ধান্ত নিয়ে থাকো, তাহলে আমাদের কলকাতা আমরা নিয়ে আসবো। একটাই কথা বলবো, সবাইকে বলছি, এর থেকে ভালো মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গে হতে পারে না। ওই বাংলাদেশের স্লোগান জয় বাংলা বলে ঘুরে বেড়াচ্ছেন, তাদেরও ছাড়া হবে না। এই এলাকায় মাদক বিরোধী কমিটি গঠন করবেন। ভারত যদি মাদক পাঠানোর চেষ্টা করে ওদের দৌড়ানো দিবেন। বাংলাদেশে কোনো মাদক ঢুকতে দেওয়া যাবে না। এই সরকারকে কিছু জিজ্ঞেস করলেই পেয়েছে গরিবের বাউস, কিছু হইলেই বলে অন্তর্বর্তীকালীন সরকারের দোষ। ছোট্ট একখান বাচ্চা যখন মনে করেন যে ঘুমায় থাকে, ঘুমের মধ্যে যখন পক্ষীটা খাড়া করে পেশাব করে দেয়, ওই পেশাবটা দেখবেন উপর দিকে উঠে নিজের মুখের মধ্যেই পড়ে, নিজের গায়ের মধ্যে পড়ে সব গা একদম ভিজে টানা টানা হয়ে যায়। কথাটা কওয়ার একমাত্র কারণ যে শুভেন্দু অধিকারী নিজে মনে করেন যে ঢিল মারছে, কিন্তু ঘুরে ফিরে ঢিলটা উল্টে এসে তারই কপালে লেগে তার কপালটা ফেটে গেছে। দর্শক, শুভেন্দু অধিকারী মনে করছিল যে ভারতের ভিতরে মুসলমানদের জাত করতে হইলে সামনে যেহেতু কুরবানি ঈদ আসতেছে, আর এই কুরবানি ঈদকে উদ্দেশ্য করে মুসলমানের গরু কুরবানি বন্ধ করে দেব, তাইলে এই ভারতের মুসলমানদের গরু কুরবানি বন্ধ দেখে গোটা পৃথিবীর যত মুসলমান আছে তাদের কলিজার মধ্যে ধাউ ধাউ করে আগুন জ্বলবে। কিন্তু উল্টা মুসলমানদের কলিজায় আগুন ধরার আগে অলরেডি হিন্দুদের পাতের ভিতরে আগুন ধরে গেছে। পাত বোঝেন, ভাতের থালা, অর্থাৎ ভাতের থালার মধ্যে আগুন জ্বলতেছে হিন্দুদের। ভারতের হিন্দুদের ভাতের থালার মধ্যে আগুন জ্বলতেছে। তাদের ভাতের থালার মধ্যে ভাত পাচ্ছে না, শুধুমাত্র কয়লার আগুন জ্বলতেছে। এখন ওই হিন্দুরাই শুভেন্দু অধিকারীর জন্য হাত তুলে তাদের ভগবানের কাছে বদদোয়া করতেছে, দোয়া নয়। এজন্যই যে কুরবানির আগে যখন মনে করেন যে এই জিনিসটা, এই আইনটা তারা জারি করলো যে কুরবানি দেওয়া যাবে না, কুরবানির গরু বিক্রয় করা যাবে না, কুরবানির গরু ক্রয় করা যাবে না, কুরবানির গরু জবাই করা যাবে না, তাইলে হিন্দুরা তো মনে করেন যে এর আগে শত শত খামার দিয়া ওখানে শত শত হাজার হাজার গরু লালন পালন করে ওইগুলো বিক্রি করে মুসলমানদের কাছে, আর মুসলমানরা ওইগুলো কিনে নিয়ে এসে কুরবানির নামে আল্লাহর নামে জবাই দিয়ে দেয়। তাইলে এবার যেহেতু ভারতের ভিতরে ওইটা নিষিদ্ধ করে দিছে, গরু তো আর মনে করেন যে কিনতে দিতেছে না, বেচতে দিতেছে না, তাহলে যারা লালন পালন করছে লক্ষ লক্ষ টাকা খরচ করে, তাদের টাকা পয়সা, তাদের খাবার দাবার কি ওই কি বলে আপনার শুভেন্দু অধিকারী বাপ দিবে? বাপ দিবে বলেন? শুভেন্দু অধিকারী বাপ কি যা ঘরে ঘরে হিন্দুদের খাবার দিবে? এখন হিন্দুরা উল্টা ফুসে উঠেছে এবং রাস্তায় মিছিল করতেছে, মিটিং করতেছে। এই শুভেন্দু অধিকারী এই জানোয়ারের পদত্যাগ চাই। দর্শক, এটাই হলো খেলা। আল্লাহর সাথে, ইসলামের সাথে যারা লীলা খেলা করতে যায়, উল্টা লীলা খেলার মধ্যে তারাই পড়ে যায়। শুভেন্দু অধিকারী মনে করছিল মুসলমানদেরকে নিঃশেষ করার জন্য, যেহেতু সামনে একটা কুরবানির ঈদ এসেছে, এটাই হলো সুবর্ণ সুযোগ। এই সুবর্ণ সুযোগে সে হেলায় হারাতে চায়নি, এইটা সুবর্ণ সুযোগ হিসাবে নিয়ে মুসলমানদের ঘায়েল করতে চাইছে, উল্টো নিজেই ঘায়েল হয়ে গেছে ভাই। এই হলো শুভেন্দু অধিকারীর বর্তমান অবস্থা। যাই হোক দর্শক, ভারত বাংলাদেশের বর্তমান কি পরিস্থিতি এটা আমাদের খুব ভালো করে জানে। শুভেন্দু অধিকারী এই কুলাঙ্গার ক্ষমতায় আসার পর থেকে একের পর এক এমন কিছু আইন করতেছে যে আইনের জন্য গোটা বিশ্বের মুসলিম তৌহিদি জনতা ক্ষিপ্ত হয়ে উঠতেছে। দর্শক, আপনারা ভিডিও শুনতে আরেকটা ভিডিও দেখেছেন, মিঠুন চক্রবর্তী এতদিন যাকে আপনারা গুরু মনে করে এসেছেন, গুরু মনে করেন নাই, সিনেমার গুরু, মনে করেন যে কি ফাটাকেষ্ট, এই সেই ফাটাকেষ্ট মিঠুন চক্রবর্তী, সে কিন্তু শুভেন্দু অধিকারী ক্ষমতায় আসার কারণে মিঠুন চক্রবর্তী খুবই খুশি হয়েছে। তার মানে বোঝা গেল মিঠুন চক্রবর্তী যতই মনে করেন যে সিনেমার মধ্যে গুরু হোক, যতই সিনেমার মধ্যে ফাটাকেষ্ট হোক, বাস্তবে কিন্তু সে ইসলাম বিদ্বেষী, এটা বোঝাই গেল। কারণ শুভেন্দু অধিকারীকে যারা ভালোবাসে, নরেন্দ্র মোদীর পক্ষপাতী যারা নেয়, শুভেন্দু অধিকারীর পক্ষপাতী যারা নেয়, তার আইনকে যারা বৈধ মনে করে,
এটা মেনে নেবেন তারা মুসলিম বিদ্বেষী। যাই হোক দর্শক, কথা বাড়াবো না, ভিডিওর শুরুতে যেহেতু অনেকগুলো ভিডিওর অংশ বিশেষ দেখেছেন, এখন চলে যাব সরাসরি মূল নিউজে। অনেক কিছু জানতে পারবেন, অনেক কিছু বুঝতে পারবেন, তো সবাইকে বলবো ধৈর্য সহকারে আজকে ভিডিওটি দেখবেন এবং শুনবেন। তো চলুন কথা না বাড়ে একটা লাইক দিয়ে মূল নিউজে চলে যাই। পরের বর্ডার হচ্ছে বোধহয় এটা ইয়াটা হচ্ছে চাণক্যের বিখ্যাত মন্ডল তত্ত্ব অনুযায়ী কোনো রাষ্ট্রের সরাসরি প্রতিবেশী রাষ্ট্র সবসময় সম্ভাব্য শত্রু বা প্রতিদ্বন্দ্বী হতে পারে, কারণ সীমান্ত সম্পদ প্রভাব নিরাপত্তা নিয়ে সংঘাতের সম্ভাবনা থাকে। আবার সেই প্রতিবেশী হতে পারে সম্ভাব্য মিত্র। আমি একটু আগে যেটা বলছি জাস্ট এই জিনিসটাই আর কি সহজভাবে, প্রতিবেশী হচ্ছে সম্ভাব্য প্রতিদ্বন্দ্বী বলবো না, ভারতের ক্ষেত্রে হলো শত্রু প্রতিবেশী হচ্ছে সম্ভাব্য মিত্র, প্রতিবেশী যাচ্ছে সম্ভাব্য মিত্র। সো আমি মনে করি হচ্ছে যে এই ভারতীয় হেজিমনি যেটা আছে বিএনপির ভিতরে, এটার পক্ষে আমি মনে করি এখন জনমত গঠন করা খুবই জরুরি। আদারওয়াইজ এই পাকিস্তানের সাথে যে সহায়তা যেটা আছে, আমি ব্যক্তিগতভাবে মনে করি যে পাকিস্তানের যে JF-17 যেটা আছে, এটার চায়নার J-10C ইজ এ বেটার ভার্সন। বাট পাকিস্তান আমাদেরকে নিজে থেকে যে হেল্পটা, এই যে একটা চুক্তি হওয়ার আগে আমাদেরকে দিয়েছে, কি বলে এটাকে সিমুলেটার দিয়েছে, ইটস এ পজিটিভ থিং। JF-17 প্লাস J-10C যে দুটাই আসুক, আমি জানি না সরকার যে ডিসিশনটাই নেয়, ওর কথা হচ্ছে আমাদের যে চায়না এবং পাকিস্তানের সাথে যে আন্ডারস্ট্যান্ডিং, দিস ইজ এ ভেরি গুড থিং, ভেরি পজিটিভ। বাট এই জিনিসটা ভারতপন্থীরা নষ্ট করার চেষ্টা করবে, এটাতে আমি নিশ্চিত। আমি মনে করি, আমি যেহেতু কোনো ডিপ্লোমেসি ফলো করি না কথা বলার মধ্যে, আমি ক্লিয়ারলি বলবো যে মাননীয় প্রধানমন্ত্রী যখন লন্ডনে ছিলেন তার আশেপাশে 4টা পান্ডা ছিল, এই পান্ডাগুলো এখনো আছে এবং এগুলোই হচ্ছে ভারতীয় দিক, এবং এদের সাথে এখন পর্যন্ত কেউ অ্যাকচুয়ালি ফাইট করে সবাই ধরে পড়তেছে। এই জিনিসটা প্রধানমন্ত্রীকে বুঝতে হবে যে বাংলাদেশকে এখন টিকে থাকার জন্য একটা জিনিস বুঝতে হবে যে ভারতের ডিপ্লোমেসি ওয়ার্ল্ড ওয়াইড ফেইল, পাকিস্তানের ডিপ্লোমেসি ইজ গ্রোয়িং, এবং বাংলাদেশের ইন্ডিয়ার সাথে যখন সবচেয়ে ভালো সম্পর্ক ছিল, তখনও ইন্ডিয়া আমাদেরকে শুধু শোষণ করে গেছে। তাই ওদের সাথে ভালো সম্পর্ক স্থাপন করে আমাদের কোনো ফিউচার নাই। আমাদের যদি ফিউচার না থাকে, বর্তমান প্রেক্ষিতে অনেকেই তখন আবার বলতো যে ওকে আমরা যদি চায়নার দিকে ঝুঁকে যাই আমেরিকা নাখোশ হবে। হ্যাঁ, আমেরিকা নাখোশ হওয়ার সুযোগ আছে, কিন্তু এই বর্তমান ইরান যুদ্ধের পরের বাস্তবতা হচ্ছে পাকিস্তান যেরকম ভাবে আমেরিকার সাথেও খাতির ভালো, চায়নার সাথেও খাতির ভালো, এবং এই ডিপ্লোমেটিক ইয়াতে আমরা ঢুকে পাকিস্তানের সাথে ভালো সম্পর্ক এবং চায়নার সাথে ভালো সম্পর্ক রাখতে পারি। এবং আমি মনে করি যে চীনের সাথে যে চুক্তিগুলো হচ্ছে, তিস্তা ব্যারেজ দিয়ে যেটা হচ্ছে, এইটার আবার কাউন্টার লজিক আছে যে ওরা যখন ইনভেস্ট করবে, অনেকে বলবে হামবান্টোটা নিয়ে গেছে আফ্রিকার অনেক ভারতের ইনভেস্টমেন্ট, পরবর্তীতে চায়নার ইনভেস্টমেন্টে চায়নার তাদের কন্ট্রোল নিয়ে নিছে। বাট এটা তো আওয়ামী লীগ না। বিএনপি যদি এই জিনিসটা করে, সো আমি যেটা মাঝখানে একটু আমি যেটা মনে করি যে এই যে ভারতের সাথে যে আমরা যদি এখন আন্ডারস্ট্যান্ডিং এ যাই, যে কোনো সময় এটা আমাদের কোনোভাবেই লাভ দিবে না। আমাদের সবচেয়ে ভালো সময়ও লাভ দেয় না, খারাপ সময় তো দিবে না। এবং আমি আজকে অ্যাকচুয়ালি আলাউল খন্দকার ভাই, একজন ABC নিউজ, ওনার সাথে একটা টক শোতে ডক্টর শওকত ভাই একজন এসেছিলেন। উনি অনেক আগে বিএনপি করতো, তখন প্রেসিডেন্ট জিয়ার আমলে। উনি একটা কথা বললেন যে আপনারা সবাই জানেন যে কাদের সিদ্দিকী শেখ মুজিব হত্যার পরে একটা গ্রুপ নিয়ে ভারতে চলে গেছে। ভারতে চলে যাওয়ার পরে ওখান থেকে বাংলাদেশকে বিভিন্ন সময় ডিস্টার্ব করতো বর্ডার এলাকাতে, এবং ভারতের এটাকে সাপোর্ট দিত। প্রেসিডেন্ট জিয়া সরাসরি ইন্দিরা গান্ধীকে কথা বলেছেন, আপনি ওই টকশোটার লিঙ্কটা আমি পরে দিয়ে দিব, ফোন করে বলেছে যে আপনি যদি এই কাদের সিদ্দিকীকে ফেরত না দেন, এই লোকগুলোকে ফেরত না দেন, তাহলে আমি উনি মিন করেছেন, এই ডিপ্লোমেটিক ওয়ার্ড সরাসরি হয় না, সেটা হচ্ছে উনি বলেছেন যে তাহলে উনিও কোনো ব্যবস্থা নেবেন। দিস ইজ দ্য রাইট ডিপ্লোমেসি। যে আমাদেরকে মুক্তিযুদ্ধের পরে যখন আমাদের সরকার গঠন হয়, শেখ মুজিবকে ভারত একটা জিনিস শিখাইছে, সেটা হচ্ছে ফ্রেন্ডস টু এভরিওয়ান, ম্যালিস টু নান। এটা পৃথিবীর কোনো দেশের পররাষ্ট্র নীতি হইতে পারে না। আপনাকে আগে বুঝতে হবে, শত্রু মিত্র ডিফাইন করতে হবে। এই ফ্রেন্ডস টু এভরিওয়ান, ম্যালিস টু নান অ্যাকচুয়ালি আমেরিকার সিভিল ওয়ারের সময় ইউনিয়ন যারা ছিল, কনফেডারেট ইউনিয়ন সরকার যখন তাদেরকে ডিফিট করে, তখন এই নীতি হয়েছিল যে ফ্রেন্ডস টু এভরিওয়ান, ম্যালিস টু নান। তারা বুঝতে পারছে আমরা একই দেশে ছিলাম, নিজেরা যুদ্ধ করছি, এখন দুইজনে মিলে দেশটাকে করবো। আমরা একটা পররাষ্ট্র নীতি হিসেবে পৃথিবীর কোনো দেশ এটা নিয়েছে এমন কোনো নজির নাই। সো ইন্ডিয়া আমাদেরকে দিয়েছে, এই জিনিসটা ইম্পোজ করেছে। এবং
সবচেয়ে ডেঞ্জারাস যেটা সেটা হচ্ছে গত 50 বছরে যে সরকারই আসছে, আমি এর আগের বিএনপি সরকারকে তেমন কোনো এখানে পয়েন্ট দিব না, তারা ভারতের সাথে একটা আন্ডারস্ট্যান্ডিং এ গিয়েছে। বাট এইটা বুঝতে হবে যে প্রেসিডেন্ট জিয়া ছাড়া যে এখানে ভারতের সাথে আন্ডারস্ট্যান্ডিং এ আমাদের কোনো ফায়দা নাই, কোনো ফায়দা নাই। বা ফায়দা কিসে হবে? এখন আমরা যে পাকিস্তান, তুরস্ক এবং চীনের সাথে যে আন্ডারস্ট্যান্ডিংটা করতেছে, এটা জিনিস বুঝতে হবে যে ভারতের আশেপাশে যে সমস্ত দেশ আছে সবার সাথে তার ডিপ্লোমেটিকলি খারাপ অবস্থা, এবং তারা ডু ইউ এগ্রি ইন্ডিয়া, আচ্ছা একটা কোশ্চেন দেখি, বাংলাদেশ ইজ টু স্ট্র্যাটেজিক, ওকে, ডু ইউ এগ্রি ইন্ডিয়া নিডস বাংলাদেশ টু বি স্ট্র্যাটেজিক পার্টনার ইন অর্ডার টু মোর পাওয়ারফুল ইন এশিয়া? ইন্ডিয়া নিডস, অফকোর্স ইন্ডিয়া নিডস, এটা স্টালিন ভাই আমার আরেক কলেজের বড় ভাই। আচ্ছা, ইন্ডিয়ার আমাদের দরকার আছে, কিন্তু তাদের আমাদের দরকার আছে। একটা জিনিস বুঝতে হবে যে তারা চেষ্টা করতেছে ইয়াতে যাওয়ার জন্য, কি বলে, সিকিউরিটি কাউন্সিলে তারা নিজেদেরকে অনেক পাওয়ারফুল মনে করে। একটা লোভ অ্যাকচুয়ালি আমেরিকা তাদেরকে দেখাইছে এই ভারতকে চায়নার এগেনস্টে ব্যবহার করার জন্য। বাট এটা এখন ক্লিয়ার যে আমেরিকা ইজ নট ইন গুড টার্মস উইথ ইন্ডিয়া এনিমোর। বাংলাদেশ প্রশ্নে কিছু কিছু জায়গায় কম্প্রোমাইজ করেছে, কিন্তু এখন আমি যেটা বোঝা যাচ্ছি সেটা হচ্ছে বাংলাদেশের জন্য ভারতের সাথে সফল কূটনীতিকের কোনো সুযোগ নেই, কারণ তাদের সাথে আমরা সমস্ত কিছু করেছি, সমস্ত কিছু ভালো সম্পর্ক করেছি, কিন্তু আমাদের কোনো লাভ হয় নাই। সো এখন আমি যেটা বলবো সেটা হচ্ছে আমাদেরকে এই যে তারেক রহমানের বিএনপির নতুন সরকার যে সিচুয়েশনটা করতেছে, ইট ইজ হাইলি অ্যাপ্রিসিয়েটেড। তিস্তা ব্যারেজ প্লাস হচ্ছে চাইনিজ প্রেজেন্স, তুরস্কের সাথে ড্রোন, পাকিস্তানের সাথে আন্ডারস্ট্যান্ডিং। হ্যাঁ, পাকিস্তানের J-17 থেকে কিন্তু বেটার ভার্সন হচ্ছে J-10C, যেটা চায়নার। তো আমি মনে করি যে বাংলাদেশ, আমি যেটা শুনেছিলাম সেটা হচ্ছে J-17 এবং J-10C দুইটাই যেহেতু কম্পিটেবল, এবং দুইটাই চাইনিজ ভার্সন যে লেটেস্ট মিসাইল গুলো আছে, আমি নাম ভুলে গেছি, ইউজ করতে পারে। সো আমরা যদি এই আন্ডারস্ট্যান্ডিং এর মধ্যে যাই পাকিস্তানের সাথে, এটা আমাদের জন্য ভবিষ্যতে সুফল বয়ে আনবে, কারণ আমরা ওই ম্যালিস টু নানের মধ্যে আর যাব না। এবং ভারত হচ্ছে বাংলাদেশের মানে তাদের প্রতিবেশীর প্রতিটা দেশের সাথে সে হেজিমনি ইয়া করার চেষ্টা করছে, এবং লেটেস্ট উদাহরণ হচ্ছে নেপাল এই সিস্টেমটা থেকে তারা বেরিয়ে এসছে। এবং ক্লিয়ারলি আমরা কয়েকদিন আগে একটা ফটোগ্রাফ দেখেছি যে তাদের বালেন্দ্র যে প্রধানমন্ত্রী আছে, উনি ক্লিয়ারলি বলে দিচ্ছে যে আমার সাথে কথা বললে মোদীকে আসতে হবে, কোনো সেক্রেটারি লেভেলের কারোর সাথে আমি ইয়া করবো না। সো আন্তর্জাতিক পর্যায়ে প্রতিটা দেশের সম্মান হচ্ছে ইকুয়াল। এটা ছোট দেশ হইতে পারে, বড় দেশ হইতে পারে। সো ভারত যে সমস্ত জুজুর ভয় দেখায়, এবং আমি যেটা মনে করি যে পিলখানা হত্যাকাণ্ডের আগে ইয়া বলেছিল, কি বলে, জেনারেল মঈন আহমেদ, যে ভারত তাহলে নাকি অ্যাটাক করবে, ইয়া করবে, এগুলো সবই হচ্ছে জুজুর ভয়। এবং এইটা করার জন্য বাংলাদেশ আর্মি, বাংলাদেশ এয়ারফোর্স, বাংলাদেশ নেভিকে তারা ক্রিপল করে রেখেছিল, যাতে আমাদের, এবং আমি জাস্ট কালকেই অ্যাকচুয়ালি আমাকে একজন, আমার কতগুলো ভিডিও ক্লিপ ভাইরাল আছে এই মুহূর্তে, যে ভারত কিভাবে আমাদের সেনাবাহিনীতে রিক্রুট করে। একজন অফিসার আমাকে রিং দিয়ে জানালো যে হি ইজ ওয়ান অফ দোজ, ভারতের ট্রেনিং এ গিয়েছিল, তাকে এইভাবে ইনফ্লুয়েন্স করার চেষ্টা করছে। এবং সবচেয়ে অ্যামেজিং হচ্ছে তাদেরকে জিজ্ঞেস করতে বাংলাদেশের সেনাবাহিনীর দরকার কি, আমরাই তো আছি, মানে তারা আমাদেরকে সাপোর্ট দিবে। সো এইটাই হচ্ছে বাংলাদেশের কোনো যদি সেনাবাহিনী না থাকে কি হয়, এটা শ্রীলঙ্কা বুঝেছে, নেপাল বুঝেছে যদি ইয়া না থাকে। বাট আমাদেরকে নতুন ভাবে বুঝতে হবে যে বাংলাদেশের যাতে সীমান্তের যে ইয়াটা আছে, যে হোস্টাইলিটি আছে, এটার কারণও একটা যে তারা এই আওয়ামী লীগের আমলে জানে যে বাংলাদেশ সেনাবাহিনীর কোনটা স্ট্রেংথ, কোনটা দুর্বলতা, আর কোনটা স্ট্রং পয়েন্ট। আমি যখন প্রথম প্যারাকমান্ডো সিও হিসেবে জয়েন করলাম, এরপরে আমরা আমাদের দেখলাম যে 1 মাসের মধ্যেই ইন্ডিয়ান একটা স্পেশাল ফোর্স টিম আসবে। এটা নিয়ে আমি অনেক লিখেছি যে আমাদের প্যারাকমান্ডো ব্যাটালিয়নের ভিতর থেকে ট্রেনিং করবে। আমি তো পুরো লস্ট হয়ে গিয়েছিলাম, এটা নিয়ে আমি কথাবার্তা বলেছিলাম। পরবর্তীতে দেখি যে ওরাও আসতেছে, আমরাও আসতেছি, এবং পরবর্তীতে পঙ্কজ শরণ, সে বোধহয় তখন ইয়া ছিল, আমি পরবর্তীতে তখন ওসি এসিউ সিলেটে গেলাম। তখন বলতেছে যে স্পেশাল ফোর্সের সাথে হচ্ছে, এরপরে আর্টিলারির সাথে হবে, ইনফেন্ট্রির সাথে এরকম জয়েন্ট ট্রেনিং হবে। মানে হচ্ছে বাংলাদেশ আর্মির প্রতিটা সেক্টরের কোন জিনিস আছে সবগুলোর সাথে ট্রেনিং করে তারা বুঝে দিচ্ছে আমাদের স্ট্রেংথ এবং ইয়া। আর এদিকে আমাদের জেনারেলরা সেই উলফল্যান্ড কনসেপ্টটাই ফেলে দিছে। সো বাংলাদেশ সেনাবাহিনীকে এখন যেভাবে দুর্বল করা হয়েছে, এয়ারফোর্সকে দুর্বল করা হয়েছে, আমি আশা করি যে বর্তমানে প্রেজেন্ট গভর্নমেন্ট যে কাজগুলো করতেছে ভেরি পজিটিভ, বাট ওই ব্যাড উলফ আর গুড উলফ। সো এই সবগুলো জিনিস আমি অ্যাকচুয়ালি এত লম্বা কথা বলতে চাই নাই, বাট সেটা ফাইনালি যেটা বলতেছি সেটা হচ্ছে আমাদেরকে এই ভারতপন্থী যারা আছে তারা অ্যাকচুয়ালি যদি ক্যাবিনেটে থাকে, শেষ পর্যন্ত পাকিস্তান, চায়না তাদের যে সিরিয়াস টেকনোলজি যেগুলো আছে, যেগুলো হচ্ছে উইনিং ফ্যাক্টর যুদ্ধে, সেই জিনিসগুলো আমাদেরকে নাও দিতে পারে যদি, কারণ তারা নিশ্চয়তা চাবে যে বাংলাদেশের ভিতরে এখন আর ইন্ডিয়ান হেজিমনি নাই, গোয়েন্দা সংস্থার ভিতরে ইন্ডিয়ান হেজিমনি নাই। আমি এখন পর্যন্ত বিএনপিকে দেখি নাই এখন পর্যন্ত একটা সংস্কার টাইপ করতে, যে ভারতীয় পন্থী যারা আছে তাদেরকে ডাম করতে। আমি এখনো দেখতেছি জেনারেল ওয়াকার, যিনি কি বলে
আওয়ামী লীগের আত্মীয় প্লাস পরবর্তীতে সফট আওয়ামী লীগকে আইনা ক্ষমতায় আনতে চেষ্টা, রাজনীতিতে আনার চেষ্টা করছে, তিনি এখন ক্ষমতায়। আমার তো মনে হয় ওনার কনফিডেন্স ইজ ভেরি হাই। উনি প্রথম দিকে তত্ত্বাবধায়ক সরকার কি বলে বর্ষা বিপ্লবের ইয়াং সোলজারদেরকে ম্যানেজ করছে, পরবর্তীতে ইউনিট সরকারের সাথে রীতিমতো নেগোসিয়েট করছে, মানে কাঁধে কাঁধ থেকে তার স্ট্রেংথটা দেখাইছে। এখনো এই যে আর্মিকে গ্রাউন্ডে রাখছে, এটার কারণ কিন্তু একটাই, যে তার স্ট্রেংথ জারি রাখা। এখনো ওই যে লেফটেন্যান্ট জেনারেল মিনহাজ মিশন ইউএন মিশনে চলে যাচ্ছে, তার জন্য নেক্সট লেফটেন্যান্ট জেনারেল বানানোর জন্য আওয়ামী লীগপন্থী 2 জন জেনারেলের নাম নিয়ে উনি সরকারের কাছে গেছে। ভেরি মানে ব্রেকিং নিউজ এন্ড গ্রেট নিউজ, যেটা মানে পাকিস্তান অবজারভার গতকালকে দেখলাম তারা মানে এই রিপোর্টটা করেছে, আজকেও আছে, এখন পর্যন্ত অনলাইনে গেলে আপনি পাবেন। মোস্ট লাইকলি যে এই প্রথম অনেক বছর পরে পাকিস্তানের একজন প্রধানমন্ত্রী, পাকিস্তান একজন না মানে বর্তমান প্রধানমন্ত্রী, এবং মানে দ্য মোস্ট পাওয়ারফুল আপনার আমি যদি বলি যে চিফ অফ আর্মি অফ এনি কান্ট্রি, আই মিন কম্পেয়ার টু, সো পাকিস্তানের সেনাবাহিনীর প্রধান ফিল্ড মার্শাল আসিফ মুনির বাংলাদেশে আসছেন। ভেরি সিগনিফিক্যান্ট, এই জিনিসটা আমরা চেয়েছিলাম এবং ধন্যবাদ দিই এ কারণে প্রথমে বিএনপি সরকারকে এবং মানে প্রধানমন্ত্রীকে যে তারা এটা রিয়েলাইজ করেছেন। এখানে পানি সম্পদ মন্ত্রী আপনার শহীদুদ্দিন চৌধুরী এনি ভাইকে ধন্যবাদ দেই, উনি একটা জিনিস বলেছেন, সেটা কি বলেছেন? উনি বলেছেন পদ্মা ব্যারেজ বাংলাদেশের সাথে ভারতের সাথে আলোচনা করার কিছুই নেই। দ্যাট ইজ দ্য গার্ডস উই ওয়ান্ট ফ্রম আওয়ার পলিটিক্যাল লিডার্স অর দোজ আর ইন চার্জ অফ দ্য গভর্নমেন্ট অর কান্ট্রি। দিস ইজ হোয়াট উই ওয়ান্ট। এর বাহিরে আর কোনো হিসাবই থাকতে পারে না। তিস্তা তুরি দেখে বুড়ি মেরে তিস্তা প্রকল্প মানে চীনের মাধ্যমে বাস্তবায়ন করেন। বাংলাদেশের অস্তিত্ব রক্ষাতে এর কোনো বিকল্প আছে বলে আমি মনে করি না, লেডিস এন্ড জেন্টলম্যান। সো দিস আর দ্য গ্রেট মুভমেন্ট অফ দ্য গভর্নমেন্ট, লেটস সি হোয়াট হ্যাপেন্স নেক্সট। তবে এর বিকল্প আমাদের নেই, কারণ আমরা বলেছি বা আপনারা জানেন যে আমাদেরকে এই 17 বছরে আওয়ামী লীগ শেখ হাসিনা মানে যে ভারতীয় দাসী হিসাবে দাসত্ব বরণ করেছিল, বাংলাদেশকে বিশ্বাস করেন 100 বছর পিছনে নিয়ে গেছেন। এটা বোঝার ক্ষমতা সবার নাই, কারণ আমরা জ্ঞান পাপি, অনেকে লেখাপড়া আছে তারপরেও আমরা জ্ঞান পাপি। কিন্তু বর্তমান সরকার যে পদক্ষেপে এগিয়ে যাচ্ছেন বা হচ্ছে যে স্টিমুলেটর অফ J-17 থান্ডারবোল্ট, যেটা পাকিস্তানের আপনার এই এয়ারক্রাফট, সেটার মানে আপনার এই যে কি বলে এটাকে, এই যে একটু আগে বললাম, বলে গেছি আবারও, আপনার এটার যে এই স্টিমুলেশন যেটা মানে অর্থাৎ মানে পাইলটদের জন্য, সেটা অলরেডি ডিসপ্লেটা বাংলাদেশে এসেছে, তারা নিয়ে এসেছেন। তো দিস আর দ্য গ্রেট নিউজ, ট্রাস্ট মি, এটা আমাদের জন্য সিরিয়াসলি মানে খুবই ভালো খবর যে এগুলাই বাংলাদেশের অস্তিত্বের জন্য মানে আপনার সবার আগে দরকার। এই যে আমাদের গতকালকে আপনারা দেখেছেন আমার লাইভে এসে ভারতীয়রা তারা বলছেন বাংলাদেশকে সেকেন্ড গাজা বানাবেন, মানে দ্বিতীয় গাজা হবে বাংলাদেশ। আপনি কল্পনা করতে পারেন মানে এই কথাটা কি ধরনের মারাত্মক এবং কি ধরনের ডেঞ্জারাস। ভারতীয়রা কোন জায়গা থেকে, এবং তাও পশ্চিমবঙ্গের ভারতীয়রা যারা বাংলা ভাষায় কথা বলে, তারা এই কথাগুলো এসে বলছে লাইভের ভিতরে। বাংলাদেশ এগুলো সিরিয়াসলি নেওয়া দরকার, এবং আমি বললাম না, উই হ্যাভ টু স্টার্ট ফ্রম দ্য স্ক্র্যাচ, বিকজ শেখ হাসিনা বাংলাদেশকে 100 বছর পিছনে নিয়ে গেছে। কয়েকটা উন্নয়ন প্রকল্প করেছেন, উন্নয়ন প্রকল্প বা ইনফ্রাস্ট্রাকচার এগুলো দরকার আছে যোগাযোগ ব্যবস্থার জন্য, কিন্তু বাংলাদেশের মূল বা কোর যে প্রবলেমগুলো বা প্রিন্সিপালস এগুলো বিনষ্ট করে গেছেন আওয়ামী লীগ সরকার। তারা কিছুই করেন নাই, এবং আল্লাহ বাঁচিয়েছে, মনে করি আল্লাহর হুকুম হয়েছে, মানে কেউ ভালো কাজ করেছিল বাংলাদেশে বলেই যে আমরা দেশটাকে রক্ষা করতে পেরেছি জুলাই আন্দোলনের মাধ্যমে। আর না হলে বাংলাদেশ সত্যিকার অর্থেই একটা মানে রেজিস্টার্ড করো রাজ্যে পরিণত হওয়ার মানে আপনার মানে পথে ছিল। এখন প্রশ্ন হলো যে ভারত এগুলাকে কিভাবে দেখে বা কি ধরনের প্রতিক্রিয়ার মাধ্যমে তারা এটা নিবে, এটা আমরা জানি না। তবে সরকার যে পদক্ষেপ নিয়েছেন এই মুহূর্তে, বিশেষ করে পাকিস্তানের প্রধানমন্ত্রীকে আমরা বাংলাদেশে দেখতে চাই, আমরা আসিফ মুনিরকে বাংলাদেশে দেখতে চাই। কেন দেখতে চাই? বাংলাদেশের অস্তিত্বের জন্য পাকিস্তানের সাথে অ্যালায়েন্স করা, এবং পাকিস্তান যেভাবে মানে একদম বাইয়ের মতো মনে করে যদি বাংলাদেশের বিপদে তারা পাকিস্তানের আসবে, পৃথিবীর কোনো দেশ এভাবে মানে আসবে না, এটা আপনি নিশ্চিত করে মানে নিশ্চিত থাকতে পারেন। এবং যে ধরনের মানে এই যে এবং পশ্চিমবঙ্গে আপনি দেখেছেন আমাদের মানে মানসিকতার অধপতন হচ্ছে, কিন্তু পশ্চিমবঙ্গে কিন্তু মানসিকতার তাদের কিন্তু ঠিকই উন্নতি হচ্ছে। ফর এক্সাম্পল আমি আপনাকে বলি, সেটা হলো যে আপনারা দেখেন এখানে শুভেন্দুর মতো একজন প্রচণ্ড গণ্ডমূর্খ কুসংস্কারপন্থী উগ্রবাদী লোককে তারা আপনার পশ্চিমবঙ্গে দায়িত্ব দিয়ে দিয়েছেন। এটা আমার গাড়ি নিয়ে গেছে অলরেডি। আচ্ছা, আমার আমার গাড়িটা আসলে সার্ভিসে দিছি। সার্ভিস মানে হচ্ছে আপনার অ্যালাইনমেন্ট ঠিক করাটা সামনে লাগবে, কিছু বিউটিফুল দেয়, এই জন্য তারা ঠিক করে। সো এই যে এটা হচ্ছে খুবই মানে আপনার গুরুত্বপূর্ণ। এখন প্রশ্ন হলো যে আমাদেরকে এই দেখেন বিএনপি মানে আপনারা অনেকে সমালোচনা করেন, অনেক খারাপ কাজ হচ্ছে, এই হচ্ছে সেই হচ্ছে। আমি বলি না বারবার, যদি ধারাবাহিক সরকার পরিবর্তনের প্রক্রিয়া মানে শেখ হাসিনা বন্ধ না করতো, আমরা অনেকগুলো পরিবর্তন দেখতে পেতাম। এই মন্দের মধ্যে ভালো কাজ হবে, নিশ্চিত থাকতে পারেন আপনি। এটা বন্ধ করেছিল শেখ হাসিনা 17 বছর। আর ভারত, আমি আবার বলেছি, আমি গতকালকে বলেছি আপনাদেরকে যে আমি মানে একজন জাতীয় নেতা আমার সাথে আলোচনা করতেছিলেন, বলছিলেন ভাই জাতীয় নেতা, আমরা সবাই জাতীয় নেতা, বাট প্রকৃত অর্থে জাতীয় নেতা হতে হলে কী করতে হয়? আমি ওনাকে বলেছিলাম, আমি একটা ভিডিও বানিয়েছি, আমি ওনাকে বলেছিলাম যে আপনাকে প্রকৃত জাতীয় নেতা হতে গেলে যদি আপনি মনে প্রাণে আবার আপনার মস্তিষ্কে সায় দেয় যে বাংলাদেশের সমস্যার সমাধান কোনটা, এটা নির্ধারণ করতে পারেন, এবং আপনি বুঝতে পারেন যে বাংলাদেশের প্রত্যেকটা জিনিসের, ইভেন বাংলাদেশের কোনো মানে গড়ে যদি স্বামী স্ত্রীর মানে আপনার কি হয়, ঝগড়া হয়, সেখানে ভারতের হাত আছে কিনা আপনাকে খুঁজতে হবে। মানে এটা একটা উদাহরণের স্বার্থে আমি বলছি, বোঝানোর জন্য, ফর দ্য সেক অফ আর্গুমেন্ট, রাইট?
যদি আপনি এটা বুঝতে পারেন, আপনি জাতীয় নেতা, ইভেন তো আপনি কোনো কিছু করতে পারেন নাই, আপনি কোনো কিছু করেন নাই, কোনো উন্নয়ন প্রকল্প করেন নাই, সত্যিকার অর্থে একটা রাস্তাতেও মানে অবদান রাখতে পারেন না আপনি, কিন্তু আপনি যদি এটা মনে করেন শুধু বিশ্বাসটা আপনার মস্তিষ্ক থেকে আসে, মানে আপনি মানে লুক দেখানোর জন্য ফেক সেন্টিমেন্ট না, বিশ্বাস করেন আপনি জাতীয় নেতা। এই কথাটা আমি ওনাকে বলেছিলাম, বিশ্বাস করেন আমাদের যে ধরনের অবস্থা চলছে, যদি আমরা এখনো হুঁশিয়ার না হই, আমাদের বাংলাদেশের কোনো রক্ষা নাই, লেডিস এন্ড জেন্টলম্যান। সো সেখানে সবচেয়ে বড় জিনিস হলো যে পাকিস্তান প্রধানমন্ত্রী শেখ হাসিনা মানে কখনো 17 বছরে বা 20 বছরে কেউ আসেন নাই, আসতে দেয় নাই, তারা ভারত চায়নি বলে আসতে দেয় নাই, এবং আপনার মানে আসিফ মুনির আসবেন, এটা বাংলাদেশের জন্য একটা গৌরবের ব্যাপার। এবং আমি মনে করি এই সময় বাংলাদেশে আসা তারা বাংলাদেশ সত্যিকার অর্থে ভারত কি বললো কোনো ধরনের কোনো কানি দেওয়া দরকার নাই। এবং জামাত আর এনসিপি আর বিএনপির ভিতরে মানে ডিসএগ্রিমেন্ট থাকবে, কিন্তু মাংস খাওয়া যাবে না। মনে রাখবেন, বিএনপির ক্ষতি করতে গেলে, ভারত বা তারেক রহমান সাহেবের ক্ষতি করতে গেলে তাকে আগে জামাত এনসিপি দ্বারা মানে বাংলাদেশের মানুষের কাছে পৌঁছানোর চেষ্টা করবে তারা, এটা করা যাবে না, মাথায় রাখবেন এই বিষয়গুলো। এই সময়ের ভিতরে যতটা কাজ হওয়ার মানে এই কাজগুলো আমরা করে দেবো এবং ইনশাল্লাহ হবে, এটা হলো বাস্তবতা, লিডস এন্ড জেন্টলম্যান। এবং আমি এই খবরটা শুনি এবং এটা পাকিস্তান অবজারভার দিয়েছে, ইটস দিস নিউজ পেপার ইজ ভেরি ক্লোজ টু দ্য গভর্নমেন্ট, সো উইচ ইজ মোস্ট লাইকলি, এন্ড এটা হওয়া উচিত। ভারত কি মনে করলো এটা দেখার বিষয় না, ভারতকে একটা জিনিস নিশ্চিত করা যেতে পারে গভর্নমেন্টের পক্ষ থেকে, সেটা হলো কি যে আমাদের দ্বারা আপনাদের দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, আমাদের ক্যাপাসিটিও নাই, অথবা কোনো ধরনের ষড়যন্ত্রে বাংলাদেশের মাটিকেও ব্যবহার করতে হবে না ভারতের, এটা আমি বিশ্বাস করি এবং আমি বিলিভ করি। এর বাইরে বাংলাদেশ নিয়ে আপনাদের মাথা কামানোর কোনো দরকার নাই। যদি কোনো ধরনের চিহ্ন পান, কোনো ডিস্টারবেন্স বা কোনো ধরনের অকারেন্স মনে করেন যে দেয়ার ইজ সামথিং গোয়িং অন, লেট আস নো, উইল টেক অ্যাকশন প্রম্পটলি। এর বাইরে বাংলাদেশ নিয়ে আর কোনো চিন্তাই আপনারা করবে না। দেখেন মালদ্বীপ বের করে দিয়েছে ভারতকে, কিন্তু মালদ্বীপে কোনো ধরনের হস্তক্ষেপ নাই। কেন নাই জানেন? বিকজ তাদের পলিটিশিয়ানসরা সত্যিকার অর্থে এই মালদ্বীপকে রিপ্রেজেন্ট করে। শেখ হাসিনা 17 বছর, টোটাল 20 বছর ইন্ডিয়া ফার্স্ট যে পন্থা বা যে আইডিওলজি বজায় রেখেছিল, এটাই বাংলাদেশকে একদম সর্বনাশ করে দিয়েছে, লেডিস এন্ড জেন্টলম্যান। তো এখন থেকে আমাদেরকে বাংলাদেশি জাতীয়তাবাদ মানে বাংলাদেশি বিশ্বাসী এই ধরনের পলিটিশিয়ান আমাদের দরকার, তারাই বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে পারবেন। এর বাইরে বা এর বিকল্প আর কোনো কিছু নেই। আমি সবাইকে মনে করবো এবং আমি মনে করি যে সরকার যেভাবে এগোচ্ছে সবার সমর্থন দরকার এই ক্ষেত্রে। তিস্তা প্রকল্প, আপনার পদ্মা ব্যারেজ, তারপরে আপনার বর্ডার ইস্যু, এটা সব কিছু যতটুকু পারা যায় পাকিস্তানের সাথে তাদের টেকনোলজি ইউজ করে এটা আমরা ব্যবহার করতে পারি। এর বিকল্প নাই আমাদের সামনে। এবং যতদিন কিয়ামত পর্যন্ত, যতদিন বাংলাদেশ আছে, ভারত আমাদের প্রতিবেশী আছে, তারা কোনোদিন বাংলাদেশকে একটা উন্নত রাষ্ট্র হতে দেবে না। আপনি যদি এটা বুঝতে ব্যর্থ হন, জীবনে বাংলাদেশ নিয়ে এগিয়ে যেতে পারবেন না। এবং আমি মনে করি বিএনপির টপ লেভেলে এই বিষয়টা খুব সক্রিয়ভাবে তারা বিবেচনা করতেছেন। তারা বুঝেন যে ভারত ইজ এ নাম্বার ওয়ান প্রবলেম মেকার ফর বাংলাদেশ। আজকের যত ধরনের সমস্যা আছে, আর আওয়ামী লীগ আপাতত তারা মানে শেখ হাসিনা তো আসতে পারবে না, আসা উচিত না, তার কাছে আসা উচিত না বাংলাদেশের রাজনীতির। আওয়ামী লীগ যদি কখনো আসতে চায় 20 বছর তারা বাইরে থাকুক, দেখা যাক কি হয়। কারণ আওয়ামী লীগ বাংলাদেশে বিশ্বাস করে না, আওয়ামী লীগ ভারতীয় ন্যাশনাল। এই যে আপনি দেখেন শুভেন্দু যে কথাবার্তা বলতেছে, একটা জিনিস নিশ্চিত করবেন বাংলাদেশের প্রিয় মানুষরা, ভারতীয় কোনো এজেন্ট যেন বাংলাদেশের দায়িত্বে না থাকতে পারে, এটা খালি নিশ্চিত করবেন, আর কিছু লাগবে না আমাদেরকে। এবং ভারতীয় কোনো মাথামোটা বুদ্ধিজীবী টাইপের লোক, কোনো ধরনের সমর্থনকারী যেন বাংলাদেশের কোথাও সফল না হতে পারে, এদেরকে একদম কিক আউট করে দেবেন সব জায়গা থেকে। এই যে আজকে সাকিব মাশরাফি কে আবেগঘন বক্তব্য দিচ্ছেন এবং দেখলাম তাদেরকে খুব কাভারেজ দিচ্ছেন, এই দুইটা র্যাটস, দিস আর র্যাটস। মনে রাখবেন এগুলো হচ্ছে আমাদের জন্য ইঁদুর, এদেরকে চিহ্নিত করে রাখবেন। আবেগী কথাবার্তা পোস্টে জীবনে কখনো মাথা কামাবেন না এবং এগুলোকে গুরুত্ব দেবেন না। এরা এখন বিপদে পড়েছে বলে এই বক্তব্যগুলো রাখতেছে। যদি বিপদে না পড়তো, এরা বাংলাদেশকে জিম্মি করে রেখেছিল ভারতের কাছে। এরা হচ্ছে এই দালালগুলা, সংস্কৃতি জগতের দালাল, স্পোর্টসের মানে দালাল, অর্থনীতির সেক্টরের দালাল, বা ক্রিয়া মানে আপনার খেলাধুলার ক্ষেত্রে যে খেলার জগতের দালাল, প্রত্যেকটা সেক্টরে দালাল তৈরি করেছে। এবং এটা তারা একটা অন্য একটা দেশ থেকে তারা এগুলা এই মেকানিজমগুলো তারা বাংলাদেশে নিয়ে এসেছে এবং এভাবে তারা কাজ করে। এটা সবার বোঝার ক্ষমতা নাই, কিন্তু আপনারা যারা সচেতন বর্তমান নতুন প্রজন্মের জেনজি আছেন, আপনারা নিশ্চয়ই বুঝেছেন বলেই তো আমরা সত্যিকার অর্থে বাংলাদেশ পেয়েছি। এবং প্রতিটা ক্ষেত্রে তারা দালাল, আপনি কল্পনা করতে পারবেন না। মানে লেখক, বুদ্ধিজীবী, উদিচি সব ভারতীয় দালাল। এরা প্রত্যেকটা সেক্টরে টাকা পয়সা দেওয়া। এরপরে সবচেয়ে ক্ষতিকারক যেগুলো আমাদের জন্য দালাল, সেটা হচ্ছে যে আমাদের হুজুরদের মধ্যে দালাল যারা আছে, ধরেন চরমুনাই, আব্বাসি, এরপরে আবহিবুল্লারা, এরা হচ্ছে সবচেয়ে বড় দালাল। এদের সমস্যা কি জানেন? এরা 50% বুঝে মানে কাজ করে, 50% না বুঝে কাজ করে। এবং এদের সবচেয়ে বড় অভিযোগ আমি তাদের বিরুদ্ধে আনবো, তারা সাংঘাতিক অর্থলোভী। এরা সাংঘাতিক অর্থলোভী, টাকা পেলে তারা যে কোনো কিছু করতে রাজি আছে। মানে তারা বাংলাদেশে বিশ্বাস করে না। মানে এই যে শুধু আওয়ামী লীগ নয়, এই যে গোষ্ঠীগুলা, এরা বাংলাদেশে বিশ্বাস করে না। এরা বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়নে এদের কোনো ভূমিকাই নেই, বরং আমাদেরকে পিছনে। কেন আমি এদের উপর ক্ষুব্ধ আমি আপনাদেরকে বলি। আমরা কিন্তু বারবার বলেছিলাম বিগত এত বছরে, আমরা একটা জিনিস আপনারা বলেন হুজুররা ঐক্যবদ্ধ হয় কি, সেটা শুধু এইটা বলবেন যে আপনারা যে যাই করেন মানুষের ভোটে নির্বাচিত হয়ে আসতে হবে। এটা যদি জামাত আসে নট এ প্রবলেম, আওয়ামী লীগ আসে নট এ প্রবলেম, বিএনপি আসে নট এ প্রবলেম, হুএভার নট এ প্রবলেম। এই কথাটা বিগত 20 বছর কেন কোনোদিন তাদের দিয়ে বলাতে পারবেন না। তারা সবার আগে দেখে কে তাদের মাদ্রাসাতে ডোনেশন করবে। নরেন্দ্র মোদীও যদি ডোনেশন করে, তারা তাদের স্ত্রীকে দিয়ে দিবে। এই হুজুরদের কথা বলছি আমি গ্যারান্টি দিয়ে বলছি, দায়িত্ব নিয়ে বলছি। আমি এদের উপর বিন্দু মাত্র আমার কোনো আস্থা নেই। এরা এতটা বিবেকহীন এবং দেশ বিরোধী। এদেরকে দেখা যায় না লেবাসদারি, খুবই ভালো মানুষ, দে আর নট। তারা বিশ্বাস করেন, আমি তো মনে করি তার কমিউনিস্ট পার্টির কিছু নেতার চেয়ে তারা খারাপ। এদেরকে খুব হিসাব করে নিতে হবে। এরা ভারতীয় হাই কমিশন লয়ের টাকা খায়, জানেও না কিভাবে খাচ্ছে।
এদের এই জ্ঞানও নাই। এদের আচার ব্যবহার দেখেন না, দুই দিন পরে পরে টাকা দেয় ভারত, মানে মানে আমেরিকার বিরুদ্ধে কথা বলার জন্য। আবার ভারত এই ভিডিও ক্লিপ এডিট করে রেখে দিয়ে ওইটা আবার স্টেট ডিপার্টমেন্টে পেন্টাগনে পাঠায়। বাংলাদেশে মার্কিন বিরোধী বা আমেরিকা বিরোধী, পশ্চিমা বিরোধী, খ্রিস্টান বিরোধী সরকার এবং উগ্রবাদের উত্থান ঘটেছে এখানে আমাদেরকে, এবং এটা মানে হিন্দু বিরোধী উঠেছে এবং এটা আমাদের জন্য ক্ষতিকারক। এই কাজগুলো কন্টিনিউ ভারত করে যায়। বুঝার ক্ষমতা নাই 90% রাজনীতিবিদদের। এই ষড়যন্ত্র এগুলো যতদিন মোকাবেলা করতে বা বুঝতে আপনি সক্ষম হবে না, বাংলাদেশের মুক্তি ততদিন পর্যন্ত আপনি নিশ্চিত করতে পারবেন না। আমি লিখে দিতে পারি আপনাদেরকে, লেডিস এন্ড জেন্টলম্যান, আমি এটা বুঝি, আমি রিসার্চ করি তাদের উপরে। এবং তারা কি করে জানেন, তারা অন্য একটা দেশ, মধ্যপ্রাচ্যের, আপনারা জানেন দেশটাকে, সেখান থেকে টোটাল ফর্মুলা তারা আনে এবং ভারতের সেনাবাহিনীর ট্রেনিং সবকিছু সেই ফর্মুলাতে, বিবেকহীন মানবতাহীন ট্রেনিং। এগুলো খুবই ডেঞ্জারাস, এই মানে গতিতে এগিয়ে যাচ্ছে ভারত। এক্ষেত্রে বাংলাদেশের রক্ষার একটাই মানে উপায়, বাংলাদেশের রাজনীতিবিদরা সচেতন হবেন, আমাদের ঐক্য থাকবে। আমাদের বর্তমানে যেভাবে ঐক্য আছে, বিরোধী দলীয় নেতা যে কোনো সময় প্রধানমন্ত্রীর সাথে কথা বলতে পারে, দেখা করতে পারে, 80 টাইম মেতে উঠতে পারে, আমরা এগুলো চাই। দর্শক, আশা করি পুরো ভিডিওটি দেখেছেন। এবার অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানিয়ে দিন, পারলে ভিডিওটি শেয়ার করে সবার দেখার সুযোগ করে দিন। আর আমাদের এই চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন। যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।